আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে এই দুনিয়াতে শুধু পরীদের রাজত্ব ছিল। তাদের রাজ্য, রাজপ্রাসাদ সবকিছুই ছিল স্বপ্নের মতন সুন্দর। ঠিক সেই রকমই একটা সুন্দর পরীর রাজ্যে এক কালো পরী থাকত। কিন্তু সে কালো ছিল বলে কেউই তার সঙ্গে মিশত না। এই, তোমরা কোথায় যাচ্ছ? আমাকে একটু সাথে নাও না। ও, তুমি? আসলে আমরা... এই শোন, ওর সঙ্গে একদম মিশবি না। দেখছিস না ও কিরকম কালো? বাবা, দেখলেই যেন কেমন একটা হয়। হ্যাঁ, মুখটা দেখ, দেখলেই যেন কেমন একটা বদমাইশ মনে হয়। এখন চল এখান থেকে। আজ আমি কালো বলে আমাকে সব সময় সবার কাছে বাজে কথা শুনতে হয়। কেউ আমার সঙ্গে মেশা তো দূর, আমার মুখ পর্যন্ত দেখতে চায় না। আমার এখানে থেকে আর কি লাভ? তারপর কালো পরী সেখান থেকে চলে গেল এক পাহাড়ের গুহায়, এবং সেদিন থেকে সে সেখানেই থাকতে শুরু করলো। এদিকে হলো কি, পরীদের রাজ্যের রাজকুমার অনেক দিন পর দেশে ফিরে আসছে। তাই তার আসার আনন্দে রাজ্যে একেবারে হুলস্থুল পড়ে গেল। পরীমা এক বিশাল পার্টির আয়োজন করলেন। শোনো পরীরা, কাল রাজকুমার বাড়ি ফিরছে। সেই উপলক্ষে আমি একটা পার্টি আয়োজন করেছি। তাই তোমরা সেই পার্টিতে আসার জন্য সমস্ত রাজ্যবাসীকে নিমন্ত্রণ করে এসো। দেখো, কেউ যেন বাদ না যায়। আচ্ছা, ঠিক আছে পরীমা। তাহলে মোটামুটি নিমন্ত্রণ করার কাজ সব হয়ে গেছে বল? হ্যাঁ, কিন্তু শুধু কালো পরী বাদ গিয়েছে। উফ, ছাড় তোর কথা। ও থাকলেই বা কি আর না থাকলেই বা কি? ওর যা মুখে ছিঁড়ি, অমন অপয়া মুখটা দেখলে হয়তো পার্টিটাই খারাপ হয়ে যাবে। আমাকে এখনই কালো পরীকে সব কথা জানাতে হবে। কালো পরী, ও কালো পরী। কে? ও, ছোট্ট মিষ্টি পাখি, বলো কি বলবে? তুমি কি শুনেছো রাজকুমার দেশে ফিরছে? ও মা, তাই নাকি? এ তো ভারী খুশির খবর। হ্যাঁ, আর তাই পরীমা গোটা রাজ্যবাসীর জন্য একটা পার্টির আয়োজন করেছে। কিন্তু ওই দিন পরী বদমাইশি করে তোমায় কিচ্ছু জানায়নি, তাই আমি তোমাকে বলে গেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি পাখি। হে ঈশ্বর, আমি যদি এতটাই বাজে হই যে সবাই আমাকে কালো রঙের জন্য অপয়া ভাবে, তাহলে সেই রং রূপ আর জীবন রেখে কি লাভ? এদিকে হয়েছে কি, জঙ্গলের ভিতরে চার রাক্ষস মিলে কি এক বিষয়ে আলোচনা করছিল। কালো পরী তা শুনতে পেয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। শোনো বন্ধুরা, আমার কাছে খবর আছে। কাল রাজকুমার দেশে ফিরবে, আর ফেরার সময় এই জঙ্গলের উপর
দিয়েই যাবে। ও তাই নাকি? তাহলে রাজকুমারকে আমরা তখনই বন্দি করব। আমাদের রাজাকে মারার বদলা আমরা নেবই। বদলা চাই, বদলা চাই। উমা, রাজকুমারের তো বড় বিপদ। আমাকে এখনই একবার রাজবাড়ি গিয়ে সব কথা জানাতে হবে। এই এই, কোথায় যাচ্ছ? আমাকে যেতে দিন। আমাকে এখনই একবার পরিমায়ের সঙ্গে দেখা করতে হবে। হোক, পরিমায়ের সঙ্গে নাকি দেখা করবে? কি আবদার? আমাকে দয়া করে একটি বার দেখা করতে দিন। না না না, এসব হবে না। এখন যাও এখান থেকে। না, এরা কেউ আমার কথা শুনবে না, তাই যা করার আমাকেই করতে হবে। আমি বরং সেই রাক্ষসদের ডেরায় গিয়ে একবার দেখে আসি। তাহলে বন্ধুরা, তোমরা সবাই তৈরি তো? খবর পেয়েছি কাল বিকেলে জঙ্গলের পশ্চিম দিক দিয়ে রাজপুত্র আসবে, তাই আমাদের তৈরি থাকতে হবে। আমাকে যে কিছু একটা করতেই হবে। আর তো মাত্র হাতে কিছু ঘন্টা সময়। এই তো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বন্ধুরা, রাজকুমার আসছে, তাড়াতাড়ি বাইরে এসো। সে কি? কিন্তু বন্ধু, তুমি যে বলেছিলে রাজকুমার আজ বিকেলে আসবে। তাই তো জানতাম, কিন্তু আমি দূর থেকে দেখলাম রাজকুমার আসছে। ঠিক আছে, আমরা প্রস্তুত। বেশি নাড়াচাড়া করো না, তাহলে তোমার মাথাটা আমরা হাতের এই মুগুর দিয়ে গুঁড়ো করে দেব। এদিকে রাক্ষসদের এই কথা শুনে রাজকুমার একটু ভয় পেলেও কোনো উত্তর দিল না, বরং রাক্ষসদের বন্দী হয়েই চুপচাপ তাদের গুহার দিকে চলল। ওদেরকে এখানে বেঁধে রাখো, আমি বরং রানীর কাছে কাউকে দিয়ে খবর পাঠাই যে রাজকুমার আমাদের কাছেই বন্দী। কিন্তু রাক্ষসদের মুখে এই কথাটা শুনেও রাজকুমার কোনো কিছু বলল না। তারপর সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে যাই জিজ্ঞাসা করা হয় সে কোনো কথারই উত্তর দেয় না, সে খালি চুপ করে থাকে। তখন এক রাক্ষসের কেমন জানি একটু সন্দেহ হয়। কিরে, রাজকুমার তো কোনো কথার জবাব দিচ্ছে না, কোনো গন্ডগোল নেই তো? আরে, হয়তো ভয় পেয়ে আছে। আমি চললাম রানীকে খবরটা দিতে, তারপর মজা দেখাবো। এই বলে সে যখন গুহা থেকে বেরোলো, তখন সে পাহাড়ের উপর দিয়ে দেখলো রাজকুমারের মতন হুবহু আরেকজন আকাশে সাদা ঘোড়া উড়িয়ে যাচ্ছে, আর তার পিছনে পিছনে কিছু লোকজনও ঘোড়ায় চড়ে আসছে। তখন রাক্ষসটা এক ছুটে গুহায় ফিরে এসে খবরটা বাকিদেরকে জানালো। কি? কিন্তু রাজকুমার তো আমাদের কাছে বন্দী। আমি তো সেই কথাই তোমাদেরকে বলছিলাম যে আমার কেমন জানি গন্ডগোল লাগছে। আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। এক কাজ করি, আমরা ওই রাজকুমারকেও আটক করি। এদের মধ্যে একজন না একজন আসল তো হবেই।
ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। তোমরা কারা? সাহস থাকলে সামনে এসে যুদ্ধ করো। এইভাবে আমায় মায়াজাল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছ কেন? কিন্তু রাক্ষসরা তার কোনো কথারই উত্তর দিল না। তাকে তারা ডেরায় নিয়ে এসে বেঁধে রাখে। তারপর দুই রাক্ষসকে দরজায় পাহারা বসিয়ে বলে, তোরা এখানে দাঁড়িয়ে পাহারা দে, আমরা একটু আসছি। কিন্তু রাজকুমার তার মতো হুবহু আরেকজনকে দেখে অবাক হয়ে যায়। এ কি? আপনি কে? আমি তাহলে আপনাকে রক্ষা করতে পারলাম না? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমি একজন পরী। কাল রাক্ষসদের মুখে আপনাকে বন্দি বানানোর কথা শুনি, তাই আপনাকে বাঁচানোর জন্যই আমি আপনার রূপ ধরে রাক্ষসদেরকে বোকা বানানোর চেষ্টা করি। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সে কি? আমাকে বাঁচানোর জন্য আপনি নিজের জীবন বাজি রাখলেন? কিন্তু বিষয়টা আপনি পরিমাকে কেন জানাননি? জানাতে গিয়েছিলাম তো, কিন্তু আমি কালো পরি বলে আমাকে কেউ বিশ্বাস করে না। আমাকে সবাই তাড়িয়ে দেয়। তাই সিপাহীরা পরিমায়ের সঙ্গে আমায় দেখা করতে দেয়নি। ছি ছি, এইসব শুনলে আমার শরীর রাগে জ্বলে ওঠে। আমি রাজপ্রাসাদে ফিরেই সেই সেপাহীগুলোকে উচিত শাস্তি দেব, কিন্তু তার আগে আমাদের এইখান থেকে বেরোনোর কথা ভাবতে হবে। আচ্ছা, তুমি রূপ বদলানোর বিদ্যা জানো না? তাহলে একটা কাজ করো তো। হ্যাঁ, জানি। তবে রূপ বদলালেও আমি গলার আওয়াজ বদলাতে পারি না। কিন্তু আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। ঠিক আছে, আমি তাহলে মন্ত্র পড়ে পাহারাদার রাক্ষসগুলোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপর আপনার মন্ত্র বলে আমি আর আপনি রাক্ষস রূপ ধরে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তার আগে আমার হাতের বাঁধনটা খোলা দরকার। চিন্তা করবেন না, আপনি যে আমার ঘোড়াটাকে দেখছেন সেটা আসলে আমার একমাত্র বন্ধু ছোট্ট পাখি। ওকে আসল রূপে আনলেই বাঁধন আলগা হয়ে যাবে, আর ও আমাদের হাতের বাঁধনগুলো খুলতে পারবে। বাহ, আপনার বুদ্ধির জবাব নেই। এ কি, তোমরা বাইরে এলে কেন? তোমরা আসতে দেরি করছিলে, তাই আমরা বাইরে দেখতে এলাম সব ঠিক আছে কিনা। কিন্তু তোমার গলার আওয়াজ এরকম লাগছে কেন? আসলে আমার খুব খিদে পেয়েছে, তাই ঠিক করে কথা বলতে পারছি না। উফ, তোমাদেরকে নিয়ে আর পারা গেল না। যাও, খেয়ে এসো, আমরা ভেতরে যাচ্ছি। কি আমাদের চোখে তুলো? এখনই মজা দেখাচ্ছে। এদিকে রাজকুমার আর কালোপরি তখন নিজেদের রূপে ফিরে এসেছে, আর এবার তারা সবই জানতো তাদের সঙ্গে কি হতে পারে, তাই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। তারপর দুটো রাক্ষসকে তাদের পিছনে ছুটে আসতে দেখেই তারা জাদুর লড়াই শুরু করলো। শেষমেশ রাক্ষস দুটোকে পরাস্ত করে তারা রাজপ্রাসাদে ফিরে এলো। এদিকে রাজপ্রাসাদ আসার পথে রাজকুমারের উধাও হয়ে যাওয়ার ঘটনাটা তার সাথীরা পরিমাকে জানিয়েছিল, তাই
তাই রাজপ্রাসাদে সবাই খুব চিন্তায় ছিল। কিন্তু রাজকুমারকে আসতে দেখে সবার চিন্তা দূর হয়ে গেল, আর সবাই আনন্দে চিৎকার করে উঠল। তোমার ফিরে আসাতে আমি খুব খুশি, কিন্তু তোমার সঙ্গে ও কে? তারপর রাজকুমার সব কথা পরিমাকে খুলে বলল, আর সব শুনে পরিমা বললেন, ছি ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমার রাজ্যে এত নীচ ভাবনার লোক আছে। যারা তোমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেছে, আমি তাদের সবাইকেই উচিত শাস্তি দেব। কিন্তু তোমার প্রতি আমার রাজ্যবাসীর এমন ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ছি ছি, এমন কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আমার কারুর প্রতি কোনো রাগ নেই, কিন্তু দুঃখ ছিল এটাই যে আমার মনটাকে না চিনে সবাই আমাকে বাইরের রূপ রং দিয়েই বিচার করে, কিন্তু তারা ভুলে যায় যে আমার বাইরের রূপটা আসলে ঈশ্বরের সৃষ্টি, তাতে আমার কোনো হাত নেই। কিন্তু আজ আমার সব দুঃখ মুছে গিয়েছে। ধন্যবাদ পরিমা। তারপর সেই রাতে এক মস্ত বড় বল পার্টির আয়োজন করা হলো, আর সেখানে শুধু কালোপরি সবার মতো নিমন্ত্রিতই হলো না, বরং বিশেষ অতিথি হিসেবে আসলো। আর রাজকুমার পার্টির মধ্যে আসা সব পরীকে ছেড়ে তার সঙ্গেই নাচ করলো।